হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমসি বায়োলজি ক্লাসেস বাংলা। আমি ডক্টর মধুশ্রী চ্যাটার্জি, আর আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। ইয়েস, আর টপিক অফ দ্য লেকচার ইজ সেল, দ্য ইউনিট অফ লাইফ। তো তোমরা যারা এবার মাধ্যমিক দিয়েছো বা ক্লাস 10-এর আইসিএসসি এক্সাম বা সিবিএসই এক্সাম দিয়েছো এবং 11-এর পড়াশোনা শুরু করে দিতে চাইছো, তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ হেল্পফুল হতে চলেছে। যদিও ক্লাস 11-এর বায়োলজি ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে দ্য লিভিং ওয়ার্ল্ড, তারপরে রয়েছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, প্ল্যান্ট কিংডম, এন্ড আরো অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী যদি তুমি বায়োলজি পড়া স্টার্ট করতে চাও একদম শুরু থেকে, তাহলে ফার্স্ট যে চ্যাপ্টারটা তোমার পড়া উচিত সেটা হচ্ছে সেল, দ্য ইউনিট অফ লাইফ বা কোষ। তার কারণ আমরা সবাই জানি কোষ বা সেল হলো জীবনের গঠনগত ও কার্যগত একক, বা যেটাকে আমরা বলি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। তো আজকের লেকচারে আমি শুরু করতে চলেছি সেল, দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। আমরা সবাই জানি যে কোনো ধরনের লিভিং অর্গানিজম বা জীব দেহ তৈরি হয় সেল বা কোষ দিয়ে। ওকে, এবার প্রশ্ন হচ্ছে সেল বা কোষ জিনিসটা কি? খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। ধরো একটা বড় বাড়ি, সেই বাড়িটা তৈরি হয় কি দিয়ে? অনেকগুলো ইট বা ব্রিক দিয়ে। এবার যে কোনো লিভিং অর্গানিজম বা জীবের শরীরটাকে তুমি যদি ওই বাড়িটার সাথে তুলনা করো, তাহলে এই ব্রিক বা ইটগুলো হচ্ছে এক একটা সেল বা কোষ। তো এই কারণটার জন্যই অ্যাকচুয়ালি সেলকে বলা হয় জীবনের গঠনগত একক। কিন্তু এবার নেক্সট যে প্রশ্নটা, তাহলে ম্যাম কার্যগত একক কেন বলা হচ্ছে? দেখো, আবার খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তোমরা ছোট ক্লাস থেকেই হয়তো পড়ে এসেছো যে লিভিং অর্গানিজম বা জীব দু রকমের হয় মেজরলি, বেসড অন দ্য নাম্বার অফ সেলস, কতগুলো সেল প্রেজেন্ট আছে তার উপর ভিত্তি করে। যেমন ধরো কোনো অর্গানিজম আছে যাদেরকে আমরা বলি ইউনিসেলুলার বা এককোষী, আবার কোনো লিভিং অর্গানিজম আছে যাদেরকে আমরা মাল্টিসেলুলার বা বহুকোষী বলি। এবার যারা ইউনিসেলুলার বা এককোষী, তাদের শরীর, তাদের বডি তৈরি হচ্ছে একটা সেল দিয়ে বা একটা কোষ দিয়ে। একটা কোষ যাদের বডিতে প্রেজেন্ট আছে তারাও কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করছে। বেঁচে থাকার জন্য যা কিছু অ্যাক্টিভিটি পারফর্ম করার দরকার সবই একটা সিঙ্গেল সেল করতে সক্ষম। তার মানেটা কি? তার মানে হলো একটা সিঙ্গেল সেল বা একটা কোষ সে পুরো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্ট রাখতে সক্ষম। তাই জন্য বলা হয় কোষ হলো জীবনের কার্যগত একক। জীবনের জন্য প্রয়োজনীয় যা যা কাজ, সেটা তোমার শ্বসন বা এনার্জি তৈরি করা থেকে শুরু করে ক্ষরণ বলো বা যা কিছু প্রোটিন তৈরি করা, এভরিথিং, সব কিছু একটা সিঙ্গেল সেল কিন্তু করতে সক্ষম। তাই জন্য বলা হয় সেল বা কোষ হলো জীবনের কার্যগত এককও। এবার তোমরা কি করবে? যারা নিট অ্যাসপিরেন্ট, আমি প্রথম থেকেই সবসময় বলি, যারা আগে আমার আরো ভিডিও দেখেছো, এনসিইআরটি ইজ দ্য বাইবেল। আমাদের পড়াশোনার মূল একটাই বই আছে, সেটা হচ্ছে এনসিইআরটি। এনসিইআরটিটা এবার খোলো, সেলের চ্যাপ্টারটা। প্রথম সেল যিনি দেখেছিলেন তার নাম হচ্ছে রবার্ট হুক। তোমরা ছোটবেলা থেকে পড়েছো, কিন্তু রবার্ট হুক যে সেলটা দেখেছিলেন, দ্যাট ওয়াজ নট আ লিভিং সেল, দ্যাট ওয়াজ আ ডেড সেল। তাহলে লিভিং সেল প্রথম কে দেখেছিলেন? অ্যান্টন ভন লিভেনহুক। স্পেলিং মিস্টেক যেন কারোর না হয়। অ্যান্টন ভন লিভেনহুক প্রথম লিভিং সেল দেখেছিলেন। রবার্ট ব্রাউন বলে একজন সায়েন্টিস্টের নাম এনসিইআরটি বইতে পাবে। রবার্ট ব্রাউন প্রথম নিউক্লিয়াস দেখেছিলেন। এবার আমরা সবাই এটা জানি, নিউক্লিয়াসকে আমরা কি বলি? নিউক্লিয়াস হচ্ছে ব্রেন অফ দ্য সেল বা ডিরেক্টর অফ দ্য সেল। আমাদের শরীরের ক্ষেত্রে কি হয়? ব্রেন সবকিছুকে আমাদের কন্ট্রোল করে বা রেগুলেট করে, সমস্ত অ্যাক্টিভিটিকে। তেমনি নিউক্লিয়াসও একটা সেলের ক্ষেত্রে সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু কন্ট্রোল করে। তো রবার্ট ব্রাউন ইজ দ্য পার্সন হু ফার্স্ট অবজার্ভড নিউক্লিয়াস। ওকে, নেক্সট যে টপিকটা আসছে সেটা হচ্ছে আমাদের সেল থিওরি বা কোষ তত্ত্ব। সেল থিওরি কারা দিয়েছিল? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আমি নিট ফোকাস করে মেইনলি পড়াচ্ছি, সেল থিওরি যে দুজন সায়েন্টিস্ট দিয়েছিলেন তাদের নাম, তারা কোন সালে এই থিওরি দিয়েছিলেন এবং সেই দুজন সায়েন্টিস্ট কোন দেশের লোক, এগুলোও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। ওকে, তো ম্যাথিয়াস স্লেডেন এবং থিওডোর সোয়ান, এই দুজন ভদ্রলোক সেল থিওরি দিয়েছিলেন। সালটা কি? ম্যাথিয়াস স্লেডেন ইন দ্য ইয়ার 1838 and Theodore Swan in the year 1839 gave the cell theory. এবার ম্যাথিয়াস স্লেডেন ছিলেন জার্মান বটানিস্ট, whereas থিওডোর সোয়ান ছিলেন ব্রিটিশ জুওলজিস্ট।
এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, এটা পড়তে গিয়ে মনে হতে পারে যে ম্যাম আমরা কি হিস্ট্রি পড়ছি, কিন্তু এটা হিস্ট্রি না হলেও আমাদের নিট পরীক্ষার জন্য যা কিছু ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি ক্লাস চলাকালীন সব বলে দেবো। ওকে, এবার এই যে স্লেইডেন এবং সোয়ান এই দুজন ভদ্রলোক, ওনারা একটা তত্ত্ব দিলেন, একটা থিওরি, তার নাম কি কোষতত্ত্ব বা সেল থিওরি। সেই সেল থিওরিতে কি বলা হলো? বলা হলো যে অল দ্য লিভিং অর্গানিজমস আর মেড আপ অফ সেল, মানে যত তুমি জীব দেখতে পাবে তাদের সবার বডি সেল দিয়ে তৈরি হলো। এই অবধি তো ঠিক ছিল, কিন্তু এইবার একটা প্রশ্ন উঠলো। প্রশ্নটা কি? যে অল দ্য লিভিং অর্গানিজমস অফ মেড আপ অফ সেল, দ্যাট ইজ ওকে, কিন্তু সেল আসছে কোত্থেকে? হোয়াট ইজ দ্য অরিজিন অফ সেল? তাহলে এইখানে স্লেইডেন এবং সোয়ানের যে বক্তব্য সেটা কিন্তু যথেষ্ট হলো না। তাহলে এবার এলো হচ্ছে আরেকজন সায়েন্টিস্টের বক্তব্য, যার নাম হলো রুডলফ ভার্চাও। এই ভার্চাও যে ভদ্রলোক, তিনি 1855-এ 1855 সালে তিনি কি বললেন? তিনি বললেন ওমনিস সেলিউলা ই সেলিউলা। শুনতে খুব আজব লাগছে না? কিরকম টাং টুইস্টার মনে হচ্ছে? ওমনিস সেলিউলা ই সেলিউলা কথাটা মানে হচ্ছে সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল, মানে আগে কোনো একটা সেল ছিল, সেখান থেকে নতুন সেলের উৎপত্তি হয়েছে। অ্যাকচুয়ালি পরবর্তীকালে বোঝা গেল যে একটা সেল কিভাবে অন্য সেল থেকে আসে, ইয়েস, বাই সেল ডিভিশন অর কোষ বিভাজন। ঠিক আছে, তো যাই হোক, এই রুডলফ ভার্চাওয়ের এই বক্তব্যটা তখন সেল থিওরিতে অ্যাড হলো এবং ফাইনালি তৈরি হলো মডার্ন সেল থিওরি, যেখানে বলা হলো কি all living organisms are made up of cells and all cells arise from pre-existing cells. এবার তোমরা একটা কাজ করো, যারা এই ভিডিওটা দেখছো একটু পজ করো, ফার্স্ট এর পেজটা এবং সেকেন্ড পেজের মোটামুটি মিড অবধি এনসিইআরটি পড়ে ফেলো, কারণ আমি যা যা বললাম এনসিইআরটিতে সেভাবেই লেখা রয়েছে। ওকে, এই অবধি পড়া হয়ে গেলে ভিডিওটা আবার চালু করে দেখতে শুরু করো। সেল চ্যাপ্টারে আমাদের নেক্সট টপিকটা হচ্ছে ওভারভিউ অফ সেল। ওভারভিউ অফ সেলে বলা হয়েছে যে ধরো তুমি যদি একটা প্ল্যান্ট সেলকে দেখতে চাও বা উদ্ভিদ কোষকে দেখতে চাও, আর সাথে যদি তুমি একটা অ্যানিমাল সেল বা প্রাণী কোষকে দেখতে চাও, তুমি সব থেকে সহজলভ্য কোন সেলগুলো হাতের কাছে পাবে দেখার জন্য? প্ল্যান্ট সেলের ক্ষেত্রে ইউ ক্যান টেক অনিয়ন পিল, ঠিক আছে, আর অ্যানিমাল সেলের ক্ষেত্রে চিক সেল, গালের মধ্যেকার চিক সেল নিয়ে চেক করা যেতে পারে। তো প্ল্যান্ট সেল আর অ্যানিমাল সেল দুটো ক্ষেত্রেই কিছু বিশেষত্ব আছে যা প্ল্যান্ট সেলকে অ্যানিমালের সেলের থেকে আলাদা করেছে। সেটা কি সে বিষয়ে আমি ডিসকাস করব। তার আগে একটা আরো গুরুত্বপূর্ণ কথা বলে দিই, সেটা হচ্ছে যে নিউক্লিয়াসটা কিরকম। আমি আগেই বলেছি সেলের মধ্যে নিউক্লিয়াস হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ নিউক্লিয়াস পুরো সেলের অ্যাক্টিভিটিকে রেগুলেট করে, কন্ট্রোল করে। তো বেসড অন দ্য টাইপ অফ নিউক্লিয়াসটা কিরকম, ওয়েদার ইট ইজ ওয়েল ডিফাইন্ড অর নট, নিউক্লিয়াসটা যদি সুগঠিত হয় তাহলে সেই ধরনের কোষকে আমরা বলবো ইউক্যারিওটিক সেল বা ইউক্যারিওটিক কোষ। আর যে ক্ষেত্রে আমরা দেখব নিউক্লিয়াস সুগঠিত নয়, দ্য নিউক্লিয়াস ইজ নট ওয়েল ডিফাইন্ড, তাকে আমরা বলবো প্রোক্যারিওটিক সেল। কারণ প্রোক্যারিওটিক, প্রো মানে প্রিমিটিভ বা আদি, আর ক্যারিওটিক কথাটা আসে ক্যারিয়ন থেকে, যার মানে হচ্ছে নিউক্লিয়াস। Whereas eukaryotic, ইউ মানে আইডিয়াল, ক্যারিওটিক টার্মটা again from carrion মানে নিউক্লিয়াস। তো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে প্রোক্যারিওট এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পার্থক্য কি, তোমাকে অবশ্যই বলতে হবে সব থেকে ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে ওদের নিউক্লিয়াসের উপর বেস করে। যদিও হ্যাঁ, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে আরো অনেক পার্থক্য আছে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এই নিউক্লিয়াসের পয়েন্টটা। এবার যেটা প্রশ্ন আসে যে ম্যাম সুগঠিত নিউক্লিয়াস বা ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস বলতে তুমি কি বলতে চাইছো? ব্যাপারটা হচ্ছে যে একটা নিউক্লিয়াসের বেসিক্যালি 4টে পার্ট থাকে। কি কি পার্ট? নিউক্লিয়াসের সব থেকে বাইরে থাকে নিউক্লিয়ার মেমব্রেন, তার ভিতরে থাকে নিউক্লিওপ্লাজম বা ধাত্র বা ম্যাট্রিক্স, যেটা তার মধ্যে কিছু নুডলস বা চাউমিনের মতন ছড়ানো ছেটানো কিছু নিউক্লিয়ার রেটিকিউলাম বা ক্রোম্যাটিন তন্তু বা ক্রোম্যাটিন ফাইবার্স থাকে, আর থাকে একটা নিউক্লিওলাস, একটা ছোট গোলগাল নিউক্লিওলাস। তো এই 4টে পার্ট অফ নিউক্লিয়াস যাদের থাকে তাদেরকে আমরা বলবো সুগঠিত নিউক্লিয়াস। এবার যদি দেখা যায় নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিওলাস, সোজা কথা বলতে গেলে এই নিউক্লিয়াসের 4টে অংশের কোনো একটাও যদি অনুপস্থিত থাকে, অ্যাবসেন্ট থাকে, তাকে আমরা বলি হচ্ছে নট ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস, যেটা আমরা প্রোক্যারিওটিক সেলের মধ্যে দেখতে পাই। ঠিক আছে,
তো এবার আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করছিলাম যে প্ল্যান্ট সেল আর অ্যানিমাল সেল এবং তাদের মধ্যে মূল পার্থক্য, কেন আমি সেটা বলতে বলতে হঠাৎ করে প্রোক্যারিওট এবং ইউক্যারিওটিকের মধ্যে গেলাম, তার কারণটা হচ্ছে তোমরা অ্যাকচুয়ালি ক্লাস 9-10-এ পড়ে এসেছো যে আমাদের জীবজগতে যত রকমের লিভিং অর্গানিজম রয়েছে তাদের মধ্যে কেউ কেউ আছে যারা প্রোক্যারিওটিক, কেউ কেউ আছে যারা ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেলের মধ্যে কিছু বেসিক সিমিলারিটিও রয়েছে। যেমন ধরো প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেল দুটোর মধ্যে রয়েছে সেমি ফ্লুইড বা অর্ধতরল একটা ম্যাট্রিক্স। তার নামটা কি? তার নাম হচ্ছে সাইটোপ্লাজম। এখানে নিট পরীক্ষায় সব থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে সাইটোপ্লাজম জিনিসটার বিশেষত্ব কি। দেখবে এনসিইআরটি বইতে একটা লাইন লেখা আছে, সাইটোপ্লাজম ইজ দ্য মেজর অ্যারেনা অফ কেমিক্যাল অ্যাক্টিভিটিস। মানে একটা সেলের মধ্যে যত মেটাবলিক রিয়াকশনস হয় বা যত রকমের বিপাকক্রিয়া দেখতে পাওয়া যায়, ম্যাক্সিমাম রিয়াকশন তার মধ্যে হয় কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে। তো দ্যাটস দ্য রিজন ওয়াই সাইটোপ্লাজম কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের জানার জন্য ইম্পর্টেন্ট এবং নিট পরীক্ষায় আনসার করার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো এটা হচ্ছে সাইটোপ্লাজম হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি প্রোক্যারিওটিক সেলেও দেখতে পাচ্ছ, ইউক্যারিওটিক সেলেও দেখতে পাচ্ছ। এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে প্রোক্যারিওটিক সেলের সব থেকে কমন উদাহরণ কি, সব থেকে কমন উদাহরণ হয়েছে ব্যাকটেরিয়া, তারপরে রয়েছে ব্লু গ্রিন অ্যালগি বা যাকে আমরা বাংলায় বলি নীলাভ সবুজ শৈবাল, একে অবভিয়াসলি সায়ানোব্যাকটেরিয়াও বলা হয়। এছাড়া রয়েছে PPLO, প্লিউরো নিউমোনিয়া লাইক মাইক্রো অর্গানিজম, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, এরা সবাই পড়ে হচ্ছে প্রোক্যারিওটিকের মধ্যে। এবার ইউক্যারিওটিকের মধ্যে সব থেকে কমন এক্সাম্পলের মধ্যে প্ল্যান্ট সেল আর অ্যানিমাল সেল। তো প্ল্যান্ট সেল এবং অ্যানিমাল সেলের মধ্যে ছোটখাটো যে পার্থক্যগুলো আছে সেগুলো আমি একটু চট করে এখানে বলে দিই। যেমন ধরো প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সবচেয়ে বাইরে যে বাউন্ডারিটা রয়েছে তার নাম হচ্ছে সেল। এটা কিন্তু তুমি অ্যানিমাল সেলে বা প্রাণী কোষে দেখতে পাবে না। তাহলে এইটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ পার্থক্য প্ল্যান্ট সেল এবং অ্যানিমাল সেলের ক্ষেত্রে। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে যে সেল ওয়ালটা রয়েছে সেটা তৈরি হয় সেলুলোজ দিয়ে, whereas অ্যানিমাল সেলে তো সেল ওয়াল নেই। তাহলে এবার নেক্সট প্রশ্ন যেটা আসে যে তাহলে অ্যানিমাল সেলের ক্ষেত্রে সব থেকে বাইরের বাউন্ডারি বা কাভারিংটার নাম কি? ইয়েস, তার নাম হলো সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। ভালো করে বোঝার চেষ্টা করো। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কি হচ্ছে, সব থেকে বাইরে রয়েছে সেল ওয়াল, তার ভিতরে রয়েছে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। ওকে, whereas অ্যানিমাল সেলের ক্ষেত্রে সেল ওয়াল তো নেই, তাহলে সব থেকে বাইরে কে রয়েছে? প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। এই জিনিসটা কিন্তু একদম মাথায় ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করো, তার কারণ এগুলো হচ্ছে কনসেপচুয়াল পয়েন্ট। তুমি যতই থিওরি পড়ো যাই পড়ো, তোমাকে না নিজেকে মন থেকে বুঝে নিতে হবে যে একটা প্ল্যান্ট সেল বা একটা অ্যানিমাল সেল অ্যাকচুয়ালি কিরকম ধরনের হয়। আর কি পার্থক্য রয়েছে প্ল্যান্ট সেল এবং অ্যানিমাল সেলের ক্ষেত্রে? দেখো, আগেই বলেছি দুজনেই ইউক্যারিওটিক, তাহলে দুজনকার ক্ষেত্রেই কিন্তু ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস বা সুগঠিত নিউক্লিয়াস আছে। আর কি থাকে? প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের যে মেইন পার্থক্য হয় পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু বা মেমব্রেন বাউন্ড অর্গানেলস। দুজনেই তো ইউক্যারিওট, তাহলে দুজনের ক্ষেত্রেই মেমব্রেন বাউন্ড অর্গানেলস থাকবে। এক্ষেত্রে তো পার্থক্য নেই। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে একটা স্পেশালাইজড অর্গানেল থাকে যার নাম হলো ক্লোরোপ্লাস্ট। কেন থাকে তোমরা সবাই জানো, কারণ প্ল্যান্ট বা উদ্ভিদ খাবার তৈরি করতে পারে, ফটোসিনথেসিস করতে পারে। ফটোসিনথেসিস করার জন্য তো ভাই একটা জায়গা চাই, সেটা কোন জায়গা? সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সেটা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে আছে, বাট অ্যানিমাল সেল খাবার তৈরি করতে পারে না, তাই ক্লোরোপ্লাস্টের প্রয়োজন নেই। তাই অ্যানিমাল সেলের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট ইজ অ্যাবসেন্ট। এটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা তোমাদের মনে রাখতে হবে। আরেকটা অর্গানেল আছে যার নাম হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কিন্তু অ্যানিমাল সেলে আছে, যেটা কোষ বিভাজনের সময় সাহায্য করে। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেন্ট্রোজোম ইজ অ্যাবসেন্ট। তো আজকের ক্লাসে আমরা জাস্ট ফার্স্ট দুটো পেজ অফ এনসিইআরটি সেল দ্য ইউনিট অফ লাইফ পড়ে ফেললাম। তোমরাও কি করবে আমার সাথে, তোমরাও পড়ে ফেলো, এনসিইআরটি চটপট করে ফেলো। নেক্সট ক্লাসে আমরা স্টার্ট করব প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার ইন ডিটেল। ঠিক আছে, যদি মনে হয় ভিডিওটা কাজে লাগলো তাহলে লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।